রাতের অন্ধকারে নিঝুমপুর রাজপ্রাসাদ যেন গভীর কোনো গোপন সত্য লুকিয়ে রেখেছে। চারপাশে কুয়াশার আস্তরণ, শ্বাসরুদ্ধকর নীরবতা, আর তারই মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় গাছ, রক্তপলাশ। এই গাছের ফুল কখনো শুকায় না, তার লাল রং কখনো ম্লান হয় না। বছরের প্রতিটি দিন, প্রতিটি রাত রাজকন্যা আত্রেয়ীর কেশবিন্যাসে ব্যবহারের জন্য ফুল ফোটে অবিরাম। কিন্তু আজ আজ সেই রক্তপলাশ গাছ একেবারে শূন্য। শুধু কি তাই, রানীমার চোখে আতঙ্ক, পরিচারিকাদের কণ্ঠে ভয়ের সুর, আর আত্রেয়ীর মনে এক চাপা প্রশ্ন, রক্তপলাশের এই অদ্ভুত পরিবর্তনের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? নিঝুমপুরের আকাশে কি নতুন কোনো অশুভ ছায়া নেমে আসছে, নাকি দেবী ছিন্নমস্তার আশীর্বাদ সত্যিই ফিকে হয়ে গেছে? শুনতে থাকুন গল্পশালার বিশেষ পরিবেশনা, রক্তপলাশ। এক রাজকন্যার ভাগ্য, এক রাজ্যের শপথ, আর এক অভিশপ্ত ফুলের অজানা ইতিহাস। নিঝুমপুর যেন মর্তলোকে এক টুকরো স্বর্গের নিঃশ্বাস। যেমনই প্রজাবৎসল রাজারানী, তেমনই কর্তব্যপরায়ণ প্রজারা। এই দেশের রাজারই একমাত্র মেয়ে আত্রেয়ী, বড় আদরের, মা বাবার নয়নের মণি। সবে 8 বছর বয়স তার, কিন্তু ইতিমধ্যেই বহু প্রকার রাজবিদ্যায় পারদর্শী সে। রাজ্যের দক্ষিণ প্রান্তে কুয়াশার মতো পাহাড়ের মাথায় মহারাজের প্রাসাদ দুর্গ। দুর্গ প্রাঙ্গণের উদ্যানে রক্তপলাশে সজ্জিত জোড়া বেনি দুলিয়ে যখন গুল্ম থেকে গুল্মে ছোটাছুটি করে বেড়ায় আত্রেয়ী, তখন বাগানের বহুরঙা প্রজাপতিগুলোর সাথে বিশেষ একটা পার্থক্য করা যায় না তার। কিন্তু একদিন গোল বাঁধল এই রক্তপলাশ নিয়েই। প্রতি শুক্লপক্ষের ষষ্ঠী থেকে ত্রয়োদশী এবং কৃষ্ণপক্ষের চতুর্থী থেকে একাদশী দ্বীপ্রাহরিক স্নানের পর নিজের হাতে মেয়ের চুল শুকিয়ে দুপাশে দুটি বেনি করে সে দুটি রক্তপলাশ দিয়ে সাজিয়ে দেন রানীমা। একটি দাসী রক্তপলাশ সরবরাহ করে এই উপলক্ষে। শয্যা পার্শ্বে একটি রেকাবে রাখা থাকে ফুলগুলি। আর 4 দিন পরেই দেবী মুন্ডমালিনী দাবা হন। সেদিনও রানীমা মেয়ের চুল শুকিয়ে বেঁধে দেওয়ার পর অভ্যাস মতো হাত বাড়িয়েছেন রেকাবটির দিকে এবং চমকে উঠেছেন সাথে সাথেই। রেকাব শূন্য, একটি ফুলও নেই সেখানে। আত্রেয়ী সামনে থেকে বলে ওঠে, কি হলো মা, চুল বাঁধতে বাঁধতে থেমে গেলে কেন? মেয়ের কথা কানে যায় না রানীমার। তার মন যেন কুগাইতে শুরু করেছে। রাজ্যে পলাশ গাছ অনেক, পলাশের প্রাকৃতিক রঙই লাল, কিন্তু রক্তপলাশ একটু ভিন্ন ধরনের ফুল। সমস্ত রাজ্যে একটাই গাছ তার, কোনো নির্দিষ্ট ঋতুতে নয়। রক্তপলাশ 12 মাসই ফোটে সেই গাছে। সাধারণ পলাশের সাথে তার পার্থক্য হলো, সাধারণ পলাশের লাল রঙের মধ্যেও একটু হলুদের আভাস থাকে, যে কারণে তার নাম বনানীর অগ্নিশিখা। কিন্তু রক্তপলাশ দেখলে মনে হয় যেন ফোঁটা ফোঁটা টাটকা রক্ত দিয়ে তৈরি তার শরীর। কারো তাজা রক্ত, জীবন্ত লাল। ফুলটার পাপড়ির গায়ে হাত দিতে ভয় হয়, পাছে সেই রক্তলাল মাখামাখি হয়ে যায় আঙুলে। এহেন রক্তপলাশের রেকাব আজ শূন্য, যা কিনা শুধুমাত্র রাজকুমারীর কেশবিন্যাসের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। ভীষণ রাগান্বিত হয়ে
সরজুবালা নামের সেই কিঙ্করীকে তলব করেন তিনি। সে উপস্থিত হলে প্রচুর তিরস্কার সহযোগে তার এই দায়িত্ব জ্ঞানহীনতার ব্যাখ্যা চান রানীমা। পলকেই কালিমাবৃত হয়ে যায় তরুণী পরিচারিকাটির মুখ। নিচু কণ্ঠে নতমস্তকে সে জানায়, নিয়ম মতোই পুষ্প সংগ্রহের উদ্দেশ্যে সে আজও গিয়েছিল রক্তপলাশ বৃক্ষের কাছে, কিন্তু সেই বৃক্ষে আজ একটি ফুলও ছিল না। থামো, গর্জে ওঠেন রানী। অপরাধ প্রকাশ্যে আসার পর অসত্য ভাষণ করতে লজ্জা করে না? রক্তপলাশের গাছ শূন্য, এমন অদ্ভুত কথা কেউ শোনেনি এই নিঝুমপুরে। এটা প্রকৃতি বিরুদ্ধ। জানো না, স্বয়ং দেবী ছিন্নমস্তার আশীর্বাদে এই বৃক্ষ কখনো শূন্য হয় না। এমনকি এটাও তোমার কাছে জ্ঞাত যে এই রাজবংশে ভূমিষ্ঠ হওয়া প্রত্যেকটি কন্যার যৌবন প্রাপ্তির পূর্ব পর্যন্ত ওই রক্তপলাশ ফুল দিয়ে তার কেশবিন্যাস করা হয়। এত কিছু জেনেও অম্লান বদনে এই প্রাকৃতিক সত্যকে অস্বীকার করতে তোমার মুখের রেখা যে একটুও কাঁপছে না, এটা দেখে সত্যিই পরিচারিকা পদে তোমাকে বহাল রাখতে আর প্রবৃত্তি হচ্ছে না। এতদূর বলে নিঃশব্দ হস্তচালনে তাকে বিদায় দিয়ে অন্তঃপুরের কঙ্কুকিকে ডেকে পাঠান রানীমা। সে উপস্থিত হলে কঠিন গলায় তাকে আদেশ করেন, তুমি এই দণ্ডে তোমার বিশ্বস্ত কোনো অনুচরকে পাঠিয়ে রক্তপলাশ গাছটি পরীক্ষা করে দেখে আসতে বলো এবং তারপরে তার বক্তব্যের আনুপূর্বিক বিবরণ আমার কাছে উপস্থিত করো। কঙ্কুকি নীরব সম্মতি জানিয়ে চলে গেলে দুয়ার প্রান্তে উপস্থিত সর্বক্ষণের দাসীটিকেও কক্ষ পরিত্যাগ করতে আদেশ করেন রানী। আত্রেয়ী এতক্ষণ সম্পূর্ণ নীরব ছিল। মায়ের সাথে একান্তে কথা বলার সুযোগ পেয়ে মুখ ফোটে তার। বয়সের তুলনায় অনেক বেশি পরিণত এই অসামান্য কন্যা নিচু স্বরে বলে ওঠে, মা, রক্তপলাশের গাছ শূন্য? তার মানে তো? মেয়ের কথা শেষ করতে না দিয়ে তার মুখ চেপে ধরেন রানীমা। আশ্বাসের সুরে বলে ওঠেন, সরজু শুধুমাত্র নিজের কর্মরক্ষার তাগিদে ওই কথা বলেছে। নেহাত কোনো পুরুষের হাতে রায়নন্দিনীর কেশলচার উপচার বাহিত হওয়াটা অনিয়ম? না হলে কঙ্কুকি মারফতি ফুলগুলি আনাতে পাঠাতাম। সে একবার খবর নিয়ে আসুক, তারপর অন্য কোনো দাসীকে দিয়ে আনতে পাঠাবো। হয়তো একটু বিলম্ব হবে, তবে নিয়ম মতোই তোমার চুল আজও সেজে উঠবে রক্তপলাশের থোকায় থোকায়। রাজকন্যার কণ্ঠস্বর থেকে সন্দেহ দূর হয় না। চিন্তিত সুরে সে বলে, পণ্ডিত মশাই কিন্তু বলেছেন রক্তপলাশের গাছ তখনই শূন্য হয়, ধরে নিতে হয় যে যখন নিঝুমপুরের অধিষ্ঠাত্রী দেবী ছিন্নমস্তা। পুনরায় মেয়ের কথা মাঝখানে বাধা দিয়ে রানীমা বলেন, এ নিয়ে অনর্থক দুশ্চিন্তা করো না মা। দেবী ছিন্নমস্তা সর্বদাই নিঝুমপুরের উপর কৃপাদৃষ্টি বর্ষণ করে চলেছেন। আত্রেয়ী নীরব হয়ে যায়। এরপর একটুক্ষণ পরে ফিরে আসে কঙ্কুকি। তার মুখ তমসাচ্ছন্ন। গম্ভীর কণ্ঠে সে জানায়, তার অনুচরদের একজন গিয়ে সচক্ষে দেখে এসেছে সেই রক্তপলাশের বৃক্ষ, এবং সেটা বাস্তবিকই শূন্য। কঙ্কুকি অবশ্য সেই কথা সম্পূর্ণ বিশ্বাস করেনি, বরং আরো 2 জন অনুচরকে পাঠিয়েছে বিষয়টা যাচাই করতে। তারা আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আমি তাদের সাথে দেখা করব, দৃঢ়স্বরে বলে ওঠেন রানীমা। কঙ্কুকির আপত্তিসূচক মুখভঙ্গিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কন্যার কেশবিন্যাস অর্ধসমাপ্ত রেখেই উঠে যান তিনি। উষর চোখে খোলা জানলা দিয়ে পিতার সাম্রাজ্যের দিকে চেয়ে থাকে আত্রেয়ী। একদিকে আত্রেয়ী, যার অন্তরে জন্ম নিচ্ছে এক অজানা আতঙ্ক, অন্যদিকে সুজন, যে নিজের অজান্তে এগিয়ে চলেছে এক অদ্ভুত পরিণতির দিকে। পাহাড়ের গায়ে
ছিন্নমস্তার মন্দিরের চূড়া স্পষ্ট হয়ে উঠছে। মন্দির যেখানে কোনো কুমারী রাজকন্যা প্রবেশ করতে পারে না। মন্দির যেখানে সুজনের মতো সাধারণ এক যুবককে ডেকে এনেছে এক রহস্যময় আগন্তুক। কিন্তু কেন? রক্তপলাশ হারিয়ে গেছে। দেবী ছিন্নমস্তার আশীর্বাদ কি ফিকে হয়ে গেছে? নাকি নিঝুমপুরের আকাশে ঘনিয়ে আসছে এক চরম অশুভ সংকেত? আত্রেয়ীর চোখে ভয়ের ছাপ, রানীমার মনে এক অজানা দ্বিধা, আর সুজনের পা তাকে টেনে নিয়ে চলেছে এক রহস্যের গহরে। কি ঘটতে চলেছে ছিন্নমস্তার মন্দিরে? কে সেই আগন্তুক? আর রক্তপলাশের অন্তর্ধানের আসল রহস্য কি? এইসব প্রশ্নের উত্তর পেতে শুনতে থাকুন গল্পশালার রক্তপলাশ পরবর্তী পর্বে। রহস্যের পরত আরো গভীর হবে, অন্ধকার আরো ঘনিয়ে আসবে। আপনি কি তৈরি?